আওয়ামী লীগকে বাংলাদেশে জন্ম দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীন বাংলাদেশের সাথে, স্বাধীন রাষ্ট্রের সাথে, স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে প্রথম বেইমানি কারা করেছে সেই দলের নাম হচ্ছে আওয়ামী লীগ। এত অভিশপ্ত একটা দল নিজের দলকে পর্যন্ত বিলুপ্ত করে দিয়েছে এবং এই দলের জন্মদাতা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আওয়ামী লীগকে বাংলাদেশে জন্ম দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অথবা আওয়ামী লীগ যদি কৃতজ্ঞতার কারণে কারো জন্মবার্ষিকী পালন করতে হয়, শেখ মুজিবের পরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালন করা উচিত তাদের। শেখ মুজিবের মাজারের পরে শহীদ জিয়ার মাজারে গিয়ে ফুল দেওয়া দরকার তাদের রাজনীতির কারণে। শেখ হাসিনার নিজের দেওয়া দরকার, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে সে বাংলাদেশে আসতে পারছে, শেখ হাসিনা দলের নেতা হইতে পারছে, প্রধানমন্ত্রী হইতে পারছে। এই শতভাগ ক্রেডিট হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। কিন্তু সেই লোকটাকে আজকে দিনে রাতে হেয় করা, ছোট করা, ভিলিফাই করা, আন্ডারমাইন করার একটা ক্যাম্পেইন চলছে। দেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো এইটা হচ্ছে প্রথম কথা, প্রথম দিবস যেটা আজকে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে পিলখানা গণহত্যা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বাহিনী হচ্ছে আমাদের আর্মড ফোর্সেস, সেনাবাহিনী ইন পার্টিকুলার, আর দ্বিতীয় হচ্ছে আমাদের সীমান্তরক্ষীরা, আমাদের বিজিবি, বিডিআর যেভাবে বলেন। আমরা অনেক কিছু এর আগে বলেছি, কিন্তু রিসেন্টলি বিডিআর ম্যাসাকারের পরবর্তী যিনি বিডিআরের প্রধান হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মইনুল হোসেন সাহেব, উনি একটা ইন্টারভিউ দিয়েছেন গত কয়েকদিন আগে, হয়তো আপনাদের চোখে পড়েছে অনেকে। বেচারা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়েছিলেন, সিজিএস হয়েছিলেন। আওয়ামী লীগের প্রচুর দালালি করছেন কিন্তু সেনাপ্রধান হইতে পারেন নাই। এই কষ্টে ক্ষোভে উনি অনেকগুলো সত্য কথা মরার আগে বলে গেছে। তো এই ইন্টারভিউটা সবাই পড়বেন, বাংলা আউটলুক ইন্টারভিউটা আসছে, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের দুইটা বাহিনীকে, স্বাধীনতার দুইটা বাহিনীকে একসাথে কারা কার সাথে মদত করে একসাথে দুইটা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, এই একটা ঘটনার অ্যাসেসমেন্ট বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি, গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্বের বেঞ্চমার্ক হয়ে থাকবে। এবং সেখানে সে পরিষ্কার করে বলেছে যে এই ঘটনার 20 থেকে 21 দিন আগে আওয়ামী লীগের নেতারা পাড়ায় মহল্লায় ছোট ছোট মিছিল করতেছে। এই মিছিলে বিডিআরের জওয়ানদের উপরে বৈষম্য করা হচ্ছে, এই ধরনের গল্প আওয়াজ তোলা হচ্ছে। বিডিআরের ভিতরে যে সকল কর্মকর্তারা, ডিইডিরা বিডিআরের ভিতরে বৈষম্য আছে তাদের সাথে তারা গোপন মিটিং করেছে। এই মিটিংগুলোর খবর সরকার প্রশাসন শুধু জানতোই না, তাদের মদদে হয়েছে। এবং এই সময় দেখেন প্রতিরক্ষা সচিব ছিল কাজী হাবিবুল আউয়াল। দালালদের নাম মিলে মির্জাফরদেরকে কিন্তু চিনে রাখতে হয়। মির্জাফররা কিন্তু হঠাৎ করে আবির্ভূত হয় না, মির্জাফরি করবার ইতিহাস লাগে। হাবিবুল আউয়াল আজকে নির্বাচন কমিশনার হয়েছেন, তাকে কিন্তু গাদ্দারি, বেইমানি, দালালির, মির্জাফরির পরীক্ষা দিয়ে পাশ করতে হয়েছে। নির্বাচন কমিশনার এমনি এমনি হাওয়া দিয়া হন নাই। বিডিআর মিউটিনির সাথে উনি জড়িত। এই বিডিআরে পিলখানায় যে গণহত্যা হয়েছে তখন প্রতিরক্ষা সচিব ছিলেন। মইনুল হোসেন সাহেব বলেছেন তদন্ত করতে দেন নাই উনি। রিপিটেডলি ওনারা বলেছেন যে ডিজিএফআইকে আমাদের সাথে ইনফরমেশন শেয়ার করতে বলেন, এনএসআইকে শেয়ার করতে বলেন। তারপরে এমএনএলটিসি একটা আছে, আপনার টেলিকমিউনিকেশন সেন্টার একটা আছে, ওটাকে বলা হয়েছে যে তাদের সাথে তথ্য শেয়ার করতে বলা হচ্ছে। সচিবালয় থেকে এই দালাল আউয়াল বলে দিয়েছে যে এগুলো করতে দেওয়া যাবে না, এগুলো প্রয়োজন নাই। সকল তথ্য, ইনফরমেশন, কল রেকর্ড 20-25 দিনের মধ্যে সকল কল রেকর্ড মুছে ফেলা হয়েছে, কোনো কিছু রাখা হয়নি। অতএব হাবিবুল আউয়াল শুধু আমাদের এই নির্বাচন কমিশনের হওয়ার পরে দেশের সাথে, জাতির সাথে গাদ্দারি করেন নাই, তিনি বিডিআর মিউটিনির ঘটনার সাথে জড়িত। আমাদের দুইটা বাহিনীকে ধ্বংস করে দেওয়ার পিছনে তিনি জড়িত, অ্যাক্টিভলি কাজ করেছেন এবং তার সেই গাদ্দারির পুরস্কার হিসাবে তাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। অতএব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু মিত্র চেনার জন্য ফেব্রুয়ারি মাসে ভাষা দিবসের থেকেও এই দুইটা দিবসকে জাতিকে গুরুত্বপূর্ণ আকারে পড়তে হবে, বুঝতে হবে। ভাষা দিবস একটা গুরুত্বপূর্ণ অতীত, এটা আমরা সেলিব্রেট করবো, ফুল দিব, ফাইন, কিন্তু এটা ফেব্রুয়ারি মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস না। ফেব্রুয়ারি মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে বাকশালের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পিলখানার গণহত্যা। অতএব আজকে যারা আমরা গণতন্ত্রের লড়াই করছি, আজকে যারা আমরা ভোটের জন্য লড়াই করছি, আজকে যারা আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের জন্য লড়াই করছি,
লড়াইয়ের প্রথম শর্ত হচ্ছে আপনার জাতীয় শত্রু মিত্রকে চিনতে পারা, কারা আপনার শত্রু, কারা আপনার মিত্র। এবং এই শত্রুর কিন্তু দুইটা জায়গা আছে, একটা হচ্ছে দেশীয় শত্রু, এবং এই দেশীয় শত্রুর দ্বিতীয় অংশ হচ্ছে তার বিদেশি প্রভুরা। জাতীয় শত্রু মিত্র চিহ্নিত করতে যদি কেউ ব্যর্থ হয়, তাহলে তার কষ্টের সীমা থাকবে না। পৃথিবীতে আমরা যারা পলিটিক্যাল সায়েন্স সামান্য পড়েছি, রাষ্ট্রবিজ্ঞানে বন্ধু রাষ্ট্র বলতে কোনো জিনিস নাই। এটা একটা ফেক টার্ম। বাংলাদেশে কিছু দালাল বুদ্ধিবেশ্যাদের কাছে এই কথাটা আপনারা প্রায় শুনবেন, বন্ধু রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র। পলিটিক্যাল সায়েন্সে বন্ধু রাষ্ট্র বলতে কিছু নাই। কিন্তু বন্ধু রাষ্ট্রের বদলে পলিটিক্যাল সায়েন্সটা কি আছে? শত্রু রাষ্ট্রের আইডিয়া আছে। বাই ডিফল্ট পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে শত্রু রাষ্ট্র। এটা বাই ডিফল্ট, এটা হইতেই হবে। আজকে ইউরোপিয়ান ইউনিয়ন হয়ে গেছে, এত বড় ইন্টিগ্রেশন হয়েছে, এরপরও ব্রিটিশ হিস্ট্রিতে প্রত্যেকটা নাগরিক জানে যে ফ্রান্স তার প্রথম শত্রু। আপনি ইংল্যান্ডে যাবেন, একটা ইংলিশ ম্যানের সাথে আপনি বারে বসে পাবে বসে গল্প করবেন, ইভিনিংয়ে সে আপনাকে বলবে যে ফ্রান্স ইজ আওয়ার প্রিন্সিপাল এনিমি। সে বলবে এটা, কারণ তার শত বছরের লড়াইয়ের ইতিহাস আছে। সে কার সাথে যুদ্ধ করেছে? শত শত যুদ্ধ করেছে ইংলিশরা ফ্রান্সদের সাথে। অতএব প্রতিবেশী রাষ্ট্র কোনোদিন বন্ধু রাষ্ট্র হইতে পারে না। বাই ডিফল্ট আপনার স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার প্রতিবেশী রাষ্ট্র। পৃথিবীতে কখনো হাজার হাজার মাইল থেকে এসে আপনার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে না। গত 53 বছরে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত অরক্ষিত যারা করেছে তারা প্রতিবেশীরা করেছে। পাকিস্তান এসে করে না, একদিনের জন্য করে নাই। অতএব শত্রু রাষ্ট্র বন্ধু রাষ্ট্রের জায়গা খুব পরিষ্কার থাকতে হবে। যারা নম করে আন্দোলন করেন, যাদের নেতাকর্মীদের কাছে বন্ধু শত্রুর সংজ্ঞা পরিষ্কার না, তাদের নেতৃত্বে কোনো গণতন্ত্রের আন্দোলনের বিজয় হইতে পারে না। এটা সিম্পলি পসিবল না। এটা হিস্ট্রি বলে না, সোশ্যাল সায়েন্স বলে না। অতএব আজকের ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য যারা লড়াই করছেন, আমাদের প্রথম বক্তব্য হচ্ছে জাতীয় শত্রু মিত্রর ধারণা পরিষ্কার থাকতে হবে। 1974 সালের সেই সংবিধানে আপনারা জানেন যে 25শে জানুয়ারি মাত্র 11 মিনিটের ব্যবধানে আমাদের এই সংবিধানে সংশোধনী আনা হয়েছিল। 294 জন এই বিলের পক্ষে ভোট দিয়েছে 300 জনের মধ্যে। একজনও এই বিলের বিপক্ষে ভোট দেয় নাই এবং ভোট দিতে দেওয়া হয় নাই। জাসদের মান্না ভাই বলতে পারবেন, জাসদের সম্ভবত 3 জন সংসদ ছিল, তারা বিলের বিপক্ষে কথা বলতে চেয়েছিলেন, এই সংশোধনীর বিপক্ষে, কিন্তু কথা বলতে দেওয়া হয় নাই বলে তারা 3 জন ওয়াকআউট করেছেন। তো এই যে একটা বিল হয়ে গেল, একটা সংশোধনী পাশ হলো, এবং এটার মধ্য দিয়ে 1 মাসের ব্যবধানে নতুন জাতীয় দল হয়েছে। এবং বাকশাল করবার মধ্য দিয়ে কি হয়েছে আপনার দেখেন, 74 সালে 75 সালে সংবিধানে 117 ক নামে একটা অনুচ্ছেদ যোগ করা হয়েছিল। এই অনুচ্ছেদের হেডলাইন ছিল হচ্ছে জাতীয় দল, যেটা বলা হয়েছে 74-75-এ বাংলাদেশে ফাংশনাল রাজনৈতিক দল ছিল 14টা। এই 14টা ফাংশনাল রাজনৈতিক দলকে বিলুপ্ত করে দিয়ে 4টা দলকে দিয়ে বাকশাল তৈরি করা হয় 1 মাসের ব্যবধানে। এবং এই 4 দলের যে দল, এই দলটাকেই সংবিধানে রেফার করা হয়েছিল জাতীয় দল আকারে। এবং এটা অনেক লম্বা অনুচ্ছেদ, 117 ক। আপনাদের যাদের সুযোগ আছে অনলাইনে গিয়ে পড়বেন। আজকে আমার বক্তৃতার পরিধি এটা অ্যালাউ করবে না পুরোটা বলতে। মোদ্দা কথা হচ্ছে যে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল থাকবে না, একটা মাত্র রাজনৈতিক দল থাকবে। কারা কারা সেই রাজনৈতিক দল করেছে? আওয়ামী লীগ ছিল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নামে একটা দল আছে বাংলাদেশে, দেখবেন হাতুড়ি দিয়া গরিব মানুষের, শ্রমজীবী মানুষের লাল পতাকার, রক্তের অধিকারের গল্প গুজব এগুলো তারা প্রচুর বলে বাংলাদেশে। এরাও কিন্তু বাকশালের সহযোগী ছিল, বাকশালের উপদেষ্টা ছিল তখন বড় বড় বিখ্যাত কমরেডরা। দ্বিতীয়ত ছিল ন্যাপ, আর একটা সম্ভবত গণতন্ত্রী দল নাকি একটা দল ছিল। এই 4টা দল মিলে তখন বাকশাল হয় এবং অন্য সব দলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সকল জাতীয় পত্রিকা বাতিল করে দেওয়া হয়, 4টা মাত্র ডিক্লারেশন। এবং সেই 4টা পত্রিকাও সরকারি পৃষ্ঠপোষকতায় বের হবে, মানে এগুলোর ব্যক্তি মালিকানা নষ্ট করে দেওয়া হয়। তার ভিতরে ইত্তেফাক ছিল, যে ইত্তেফাক শেখ মুজিবকে নেতা বানিয়েছে, যে ইত্তেফাকের মালিক শেখ মুজিবকে মাসে মাসে মাসোয়ারা দিয়ে, টাকা দিয়ে
আওয়ামী লীগের স্বাধীনতার পক্ষের রাজনীতি তৈরি করেছে, সেই পত্রিকাটার পর্যন্ত মালিকানা সরকার নিয়ে নিয়েছে। তোফাজ্জল হোসেন মানিক মিয়ার পত্রিকা। সবগুলো পত্রিকাতে দেখেন যে অন্য যে পত্রিকাগুলো ছিল, জাসদের পত্রিকা ছিল, গণকণ্ঠ সবচেয়ে তখনকার বিখ্যাত পত্রিকা, বাংলা ভাষারী পর্যন্ত সম্ভবত ব্রিফলি এটার সাথে যুক্ত ছিলেন। এই যে ঘটনা, এটার মধ্য দিয়ে কি হয়েছে, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যেটা বলা ছিল 1971 সালের 17 এপ্রিলে, যে আমরা একটা নতুন বাংলাদেশ কেন করছি, ওয়াই উই আর প্রপোজিং এ সভরেন ইন্ডিপেন্ডেন্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, পাকিস্তানের সাথে আমার তালাক নামার শর্ত কি, সেটা বলে দেওয়া ছিল। আপনারা যদি পুরো ডিক্লারেশনটা পড়েন সেখানে দেখবেন ওয়ারাজ দিয়ে, যেহেতু পাকিস্তান রাষ্ট্র আমার সাথে কৃত ওয়াদা পালন করেনি, যেহেতু পাকিস্তান রাষ্ট্র আমার নাগরিকদের সাথে বৈষম্য করেছে, যেহেতু পাকিস্তান পশ্চিম এবং পূর্বের জনগণকে সাম্যতার ভিত্তিতে বিচার করেনি, এইরকম অনেকগুলো কারণ দেওয়া ছিল, যে সেহেতু আমি নতুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্র নামক একটা স্বাধীন রাষ্ট্র প্রস্তাব করছি। সেটা কিসের ভিত্তিতে চলবে? 3টা মূলনীতির ভিত্তিতে চলবে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। এই যে ঘোষণাপত্র ছিল যে একটা গণপ্রজাতন্ত্র হবে, সেই গণপ্রজাতন্ত্র করবার সাথে প্রথম গাদ্দারি করল বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী দিনের বাংলাদেশের লড়াই সংগ্রামের জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটাধিকার, গণতন্ত্রের জন্য এই দিবস বুঝতে হবে, এবং এই দিবসের উপরে ভিত্তি করে কোন কোন ব্যক্তি দল বাংলাদেশের সাথে গাদ্দারি করেছে, জাতীয় স্বার্থের সাথে গাদ্দারি করেছে, স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করেছে, সেই শত্রুমিত্র ঠিক করে আন্দোলনের সীমা কৌশল নির্ধারণ করতে হবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।